করছি, আমি আমার পিসিটা শেয়ার দিচ্ছি। আমার পিসিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা চ্যাপ্টার 12 শুরু করছিলাম আমাদের ক্লাসে। তো চ্যাপ্টার 12 আমরা দেখছিলাম যে কিভাবে কয়েকটা স্টেশন একটা রিসোর্স শেয়ার করে এবং কি কারণে সেখানে কলিশন হয়, ধাক্কাধাক্কি হয়। মনে আছে বলছিলাম যে একটা দরজা অনেকে একসাথে বের হতে গেলে কলিশন হয়। তো আমরা বিভিন্ন রকম প্রসিডিওর রুলস অ্যাপ্লাই করছিলাম, মাল্টিপল এক্সেস, ক্যারিয়ারসেস মাল্টিপল এক্সেস, কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিলাম, পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, তাই না? সিএসএমএ সিএ, সিএসএমএ সিডি, এগুলো সবই আমরা ব্যবহার করছি। এখন আজকে আমরা কিছু নতুন টেকনিক করব। প্রথমটার নাম হচ্ছে কন্ট্রোলড অ্যাক্সেস। আচ্ছা, কন্ট্রোল অ্যাক্সেস কি জিনিস? এর আগে আমরা র্যান্ডম অ্যাক্সেসে দেখছি। র্যান্ডম অ্যাক্সেস মানে ছিল যখন কোনো স্টেশনের ফ্রেম পাঠানোর প্রয়োজন হয়, মানে যখন কোনো ডিভাইসের ফ্রেম পাঠানোর প্রয়োজন হয়, সে কারোর সাথে কনসাল্ট করে না, তার কাছে আসে মানে সে পাঠায় দেয়, জিনিসটা এরকম। কিন্তু কন্ট্রোল অ্যাক্সেসের নিয়ম হচ্ছে যখন কোনো ডিভাইস ফ্রেম পাঠাবে, তার অবশ্যই অন্যান্য স্টেশনদের সাথে কনসাল্ট করে নিতে হবে, কথা বলে নিতে হবে, এছাড়া কেউ ফ্রেম পাঠাইতে পারবে না। এই সিস্টেমটাকে বলা হয় কন্ট্রোল অ্যাক্সেস। এভরি স্টেশন হ্যাজ টু কনসাল্ট উইথ এভরি আদার স্টেশন বিফোর সেন্ডিং দ্য ফ্রেম, এটাকে বলা হয় কন্ট্রোল অ্যাক্সেস। আচ্ছা, কন্ট্রোল অ্যাক্সেসের 3টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন কি জিনিস? রিজার্ভেশন মানে হচ্ছে বুকিং। তোমরা বুকিং দাও না অনেক সময় অনেক কিছু, যেমন ধরো আমাদের যে ইউনিভার্সিটি স্পেশাল রুমগুলো আছে, যেমন আইসিএইচ বা প্রফেসর আমিনুল ইসলাম হল, এগুলো যদি আমাদের যদি ব্যবহার করতে হয়, এগুলো আগে থেকে বুকিং দিতে হয় না? তারপর যেমন ধরো তোমরা যখন ঘুরতে যাও, কক্সবাজার যাও, তোমরা হোটেল বুকিং দাও না? রিসোর্টে গেলে রিসোর্ট বুকিং দাও না? তো এই বুকিং বা রিজার্ভেশন মানে কি? একজন বলো দেখি, এই যে বুকিং দাও, রিজার্ভেশন দাও, এগুলো মানে কি? ব্যবহারের অনুমতি। ব্যবহার অনুমতি, মানে আগে তুমি ব্যবহার করবা, তো আগে থেকে তুমি সেটাকে বুক করে রাখো যাতে তুমি পরে ব্যবহার করবা। ঠিক তাই এখানেও ডিভাইসগুলো যদি ফ্রেম পাঠাতে হয়, তাকে আগে থেকে কিছু বুকিং দিতে হয়। কি বুকিং দিতে হয়? এখানে যেটা করা হয়, যেমন ধরো 5টা স্টেশন, তাদের ফ্রেম পাঠাতে সময় লাগবে 5 মিনিট। তারা করে প্রত্যেক 1 মিনিট করে স্টেশনের জন্য ভাগ করে, অর্থাৎ টোটাল টাইমটাকে যতগুলো স্টেশন আছে অতগুলো দিয়ে ভাগ দেয়। 5 মিনিট 5টা স্টেশন, তার মানে প্রত্যেক স্টেশনের জন্য 1 মিনিট করে অ্যালোকেট করে। এখন যে স্টেশন মনে করবে যে আমি ফ্রেম পাঠাবো, সেই স্টেশন তার জায়গা বুকিং দিবে আগে থেকে। আর যে মনে করবে পাঠাবে না, সে বুকিং দিবে না। এখানে যেমন দেখো 1 নাম্বার স্টেশন, সে 1 নাম্বার প্লেস বুকিং দিছে। পরের বার ক্ষেত্রে যেমন স্টেশন 4, 3, 1, তারা তাদের জায়গাগুলোকে বুকিং দিছে। বুকিং দেওয়া মানে হচ্ছে সে এই স্লটটা শুধুমাত্র এই ডিভাইসের জন্য অ্যালোকেটেড, অন্য কেউ চাইলেও এই জায়গাটা কেউ ব্যবহার করতে পারবে না। তুমি যখন কোনো হোটেল রুম বুকিং দিয়ে রাখছো, তোমার জায়গায় অন্য কেউ থাকতে পারবে না, একমাত্র তোমার জন্য সেটা রিজার্ভ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই এটা রিজার্ভেশন? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা টেকনিক পড়াই। আরেকটা টেকনিকের নাম হচ্ছে পোলিং সিলেক্ট। এটা আবার কি জিনিস? এই পোলিং সিলেক্টটা কাজ করে হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেমে। সেন্ট্রালাইজ সিস্টেম মানে কি? সেন্ট্রালাইজ সিস্টেম হচ্ছে একজন থাকে হচ্ছে বস, আর অনেকগুলো থাকে হচ্ছে সাবঅর্ডিনেট। তার মানে একটা থাকে মেইন কম্পিউটার, তাকে সাপোর্ট করার জন্য থাকে অনেকগুলা কম্পিউটার। এটা বলে সেন্ট্রালাইজ সিস্টেম, মানে একজন সেন্ট্রালি বস থাকে, অনেকগুলো সাবঅর্ডিনেট থাকে। এখন যে বস থাকে, বস যদি কখনো কোনো ফ্রেম রিসিভ করতে চায়, যে আমার একটা ফ্রেম এখন আমি নিব কারো কাছ থেকে, কোনো আদার স্টেশন কখনই তাকে ফ্রেম পাঠাতে পারবে না। সবসময় যে কোনো ট্রান্সমিশন ইনিশিয়েট করবে হচ্ছে মেইন স্টেশন, আর মেইন স্টেশনই সবসময় সব ধরনের ট্রান্সমিশন কন্ট্রোল করবে। এখন মেইন স্টেশনের, প্রাইমারি স্টেশনের যদি কোনো ফ্রেম রিসিভ করতে মন চায়, তাহলে সে কি করবে? প্রত্যেকটা স্টেশনের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবে, এই যে পোল, প্রত্যেক স্টেশনের কাছে সে একটা ফ্রেম পাঠাবে। পোল ফ্রেম পাঠানো মানে হচ্ছে সে জিজ্ঞেস করতেছে স্টেশন গুলাকে, তোমাদের কি কোনো ফ্রেম পাঠানোর আছে? এই যেমন এখানে দেখো, প্রাইমারি স্টেশন প্রথমে স্টেশন একে একটা ফ্রেম পাঠাইছে, পোল। এ কি রিপ্লাই দিল? নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, মানে তার কোনো ফ্রেম পাঠানোর নাই। তারপর প্রাইমারি স্টেশন কাকে পাঠাইলো? বি কে জিজ্ঞেস করলো, তোমার কোনো ফ্রেম পাঠানোর আছে? বি একটা ফ্রেম পাঠাই দিল, এ তখন অ্যাকনলেজমেন্ট পাঠাই দিল। অ্যাকনলেজমেন্ট মানে তোমার ফ্রেম টাইম পাইছি। এটা কখন ইউজ করা হয়? যখন
প্রাইমারি স্টেশন কোনো ফ্রেম রিসিভ করতে চায়। আবার প্রাইমারি স্টেশনে যদি কোনো ফ্রেম পাঠাইতে মন চায়, সে কি করে, যাকে পাঠাবে তাকে সিলেক্ট ফ্রেম পাঠায়, এসিএল সেল। যদি প্রাইমারি স্টেশনে কোনো ফ্রেম পাঠাইতে মন চায়, সে সিএল। এই যে সে বি মানে সে এই প্রাইমারি স্টেশন বি স্টেশনকে পাঠাইতে মন চাইছে, সে বি স্টেশনের কাছে সিলেক্ট ফ্রেম পাঠাইছে, বি স্টেশন তখন অ্যাকনোলেজমেন্ট দিছে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আমাদের পড়াশোনা এই হয়েছিল। তার মানে পোলিং এবং সিলেক্ট, পোলটা আমরা কখন ইউজ করি? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো জি পোলটা আমরা স্যার। কখন ইউজ করি? পোলটা আমরা ইউজ করি যখন প্রাইমারি স্টেশনে কোনো কিছু রিসিভ করার প্রয়োজন পড়ে, সে তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টেশনকে জিজ্ঞেস করে তোমাদের কি কোনো ফ্রেম পাঠানোর আছে। আর সিলেক্ট আমরা কখন ইউজ করি? এসিএল সিলেক্ট, যখন প্রাইমারি স্টেশনে কোনো ফ্রেম পাঠাইতে মন চায়, সে তখন পার্টিকুলার স্টেশনের কাছে সিলেক্ট ফ্রেম পাঠায়, সেই স্টেশন একনোলেজ পাঠায় বলে আমি রেডি আছি, তখন ডাটা পাঠায় এবং সে একনোলেজ পাঠায় বলে আমি ডাটা রিসিভ করছি।
এই টেকনিকটা ব্যবহার করা হয় হচ্ছে মানে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে, মানে যেটা হচ্ছে একটা থাকে মেইন স্টেশন বা প্রাইমারি স্টেশন, বাকিগুলো থাকে হচ্ছে সাবঅর্ডিনেট স্টেশন। এই ধরনের টেকনোলজির ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি টোকেন পাসিং। টোকেন পাসিংটা ব্যবহার করা হয় যখন ডিভাইসগুলো একটা রিং এর মতো থাকে, সবগুলো ডিভাইস একটা রিং এর মতো কানেক্টেড থাকে, অর্থাৎ রিং টপোলজি এখানে ব্যবহার করা হয়, সেখানে টোকেন পাসিং অ্যালগরিদমটা ব্যবহার করা হয়। এখানে নিয়ম হচ্ছে ফ্রেম পাঠাইতে হলে সবাইকে আগে একটা টোকেন লাগবে, অর্থাৎ টোকেন তোমার যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ফ্রেম পাঠাতে পারবা, না হলে পারবা না। তোমরা কি রিলে দৌড় দেখছো? রিলে দৌড়, ওই যে 4 জন মিলে যায় দৌড়ায়, এই দৌড়টা দেখছো কেউ? একজন স্যার দৌড়ায়। একজনের পর একজন মানে হ্যাঁ একজনের হাতে আরেকজন কার্ড দেয় ওরকম। হ্যাঁ, এখন যে কার্ড যে দেয় ওটার নাম কি জানো? একটা লাঠির মতো যে দেয়, স্যার দেখছি কিন্তু জানি না। নাম জানো না? না, আচ্ছা, এই লাঠিটার নাম হচ্ছে ব্যাটন। লাঠিটার নাম কি? ব্যাটন। এই ব্যাটনটা যখন পাস করে এই লাঠি নিয়ে তারা দৌড় দেয়, ঠিক আছে? তার মানে একজন তখনই দৌড় দিতে পারবে যার হাতে এই লাঠিটা আছে, ঠিক আছে না? এইখানেও জি স্যার, তার আগে তো দিতে পারবে না। এক্সিলেন্ট। এইখানেও ডিভাইস গুলো যদি তার কাছে টোকেন পায়, টোকেন হচ্ছে একটা স্পেশাল ফ্রেম, একটা পাওয়ার, এই টোকেনটা যার কাছে থাকবে সেই শুধুমাত্র ফ্রেম পাঠাতে পারবে, অন্য কেউ পাঠাতে পারবে না। এখন টোকেনটা কি করে? এই টোকেনটা না সার্কুলারলি সবার সামনে দিয়ে ঘোরে, যার ফ্রেম পাঠাইতে দরকার সে টোকেনটা নেয়, ফ্রেমটা পাঠায়, ফ্রেম পাঠানো শেষ, টোকেনটাকে ছেড়ে দেয়, পরে আবার আরেকজন টোকেনটা নেয়, একইভাবে টোকেনটা যখন নেয় তারপর সে ফ্রেমটা পাঠায়, ফ্রেম পাঠানো শেষ, টোকেনটাকে সে আবার রিলিজ করে দেয়, এইভাবেই ঘুরতে থাকে। এখন সমস্যা কোন জায়গায়? সব মানুষ যেমন ভালো হয় না, সব স্টেশনও তো ভালো নাও হইতে পারে, হইতে পারে না? দুই একটা খারাপ নোড আছে, দুই একটা খারাপ ডিভাইস আছে, তারা কি করবে? তারা টোকেনটা নিবে, নিয়ে করবে বসে থাকবে, সে টোকেনটাও ছাড়বে না, ডাটাও পাঠাবে না। এরকম মানুষজন আমাদের সমাজে আছে না? জি স্যার। জি স্যার। মানে নিজেও কিছু করবে না, কারো কিছু করতেও দিবে না। ঠিক এই ধরনের সিস্টেমের জন্য আমরা এই স্পেশাল অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করব। দেখো অ্যালগোরিদম বুঝতে পারো কিনা। আমি স্টার্ট করলাম, টোকেনের জন্য ওয়েট করতেছি। টোকেনের জন্য কেন ওয়েট করতেছি? কারণ টোকেনটা পাইলে শুধুমাত্র আমি ফ্রেম পাঠাতে পারবো। টোকেনটা তো ঘুরতেছে সার্কুলারলি সবার সামনে দিয়া, তারপর আমি টোকেনটা ক্যাপচার করলাম বা টোকেনটাকে ধরলাম, ধরার পরে কি কি চেক করলাম? ডাটা ফ্রেম টু সেন্ড, মানে টোকেনটা ধরার পর আমি চেক করতেছি আমার কাছে কি কোনো ডাটা পাঠানোর আছে, যদি না থাকে তাহলে আমি কি করব? টোকেনটাকে রিলিজ করে দিব। আর যদি থাকে তাহলে কি করব? ইয়েস, তাহলে নিয়ে ফ্রেমটা পাঠাবো। এখন এই জায়গাটাই হচ্ছে মজার, অ্যালোকেটেড টাইম এক্সপায়ার। টোকেনটা ধরা মাত্র টোকেনের মধ্যে এক ধরনের টাইমার অন হয়ে যায়। তার মানে কি? টাইমারটা কেন আমরা অন করি? ওই যে দুই একটা দুষ্ট লোক আছে না, তারা টোকেন নিয়ে বসে থাকবে সারা জীবন, এটা তাদের জন্য। যে টোকেনের একটা টাইমার অ্যাড হয়ে যাবে, ধরো কথা কথা 1 মিনিট, তাহলে 1 মিনিটের মধ্যে তাকে ফ্রেম পাঠাইতে হবে। যদি 1 মিনিট ওভার হয়ে যায়, বাই ডিফল্ট টোকেন রিলিজ হয়ে চলে যাবে, ঠিক আছে? এখানে কি লিখছে? অ্যালোকেটেড টাইম এক্সপায়ার্ড, মানে টোকেনের টাইম কি এক্সপায়ার হয়ে গেছে? ইয়েস, টোকেনটা রিলিজ হয়ে গেছে। আর যদি মানে টোকেনের টাইমটা এখনো এক্সপায়ার হয় নাই, আরো ফ্রেম পাঠানোর আছে, সে আরো ফ্রেম পাঠাবে, কোনো সমস্যা নাই। মানে টোকেনের জন্য যে টাইমটা অ্যালোকেটেড করা আছে, এই অ্যালোকেটের মধ্যে সে যত মন চায় তত ফ্রেম পাঠাতে পারবে। আবার চাইলে সে তার যদি ফ্রেম পাঠানোর আগে আগে শেষ হয়ে যায়, আগে আগে টোকেনটাকে রিলিজ করে দিবে। আর যদি এমন হয় টোকেনের টাইমটা এক্সপায়ার হয়ে গেছে, তখন টোকেন অটোমেটিক রিলিজ হয়ে চলে যাবে। ক্লিয়ার? এই টেকনিকটাকে বলা হয় টোকেন পাসিং অ্যালগোরিদম। সবাই ক্লিয়ার নিয়মটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তারপর আসি চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশন কি জিনিস? চ্যানেলাইজেশন কি জিনিস? এইটা হচ্ছে এক ধরনের মাল্টিপল অ্যাক্সেস মেথড, যেটা আমরা পড়াচ্ছি। এর মাধ্যমে কি করা যায়? তোমার কাছে যে ব্যান্ডউইথটা আছে, তোমার যে অ্যাভেলেবেল ব্যান্ডউইথ আছে, এই ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা যায়: টাইম দিয়া, ফ্রিকোয়েন্সি দিয়া, অথবা কোড দিয়া। টাইম, ফ্রিকোয়েন্সি এবং কোড। যখন আমরা টাইম দিয়ে ভাগ করি তাকে বলা হয় টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। যদি আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি তাকে বলবে এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর যদি কোড দিয়ে ভাগ করি তাকে বলবে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন কোনটা কি ভালো মতো বোঝাই। ধরো তোমরা এক রুমে 4 জন ফ্রেন্ড আছো, ঠিক আছে? তো তোমাদের জন্য দিনে 4 বার খাবার আসে, তোমরা কিভাবে ভাগ করবা? 2 ভাবে। একটা হচ্ছে যখনই খাবার আসুক, পরিমাণ যাই হোক না কেন, সবাই মিলে দিলে ভাগ করে খাবা।
ঠিক না? अब इसी আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এক বেলা একজন খাবে, আরেক বেলা আরেকজন খাবে। আর সহজ উদাহরণ দেই, ধরো 4 জন ফ্রেন্ড তোমরা বাসায় 1 Mbps এর লাইন ব্যবহার করতেছো ইন্টারনেটের। সবাই যদি একসাথে ব্যবহার করো তাহলে কত করে স্পিড পাবা সবাই? কত করে পাবা সবাই? 5 জন হলে 200 কেবি করে। 5 জন করে 200 করে, 4 জন হলে 250 করে পাবা। মানে 100 ভাগ হয়ে যাচ্ছে। আবার তোমরা যদি অন্যভাবে ভাগ করে নাও যে এই 6 ঘন্টা একজন ব্যবহার করবে, আরেক 6 ঘন্টা আরেকজন ব্যবহার করবে, তাহলে সবাই 1 Mbps করে পাবা, কিন্তু লিমিটেড টাইমের জন্য। ঠিক কি না? জি স্যার। প্রথমটা যেটা এফডিএম মানে হচ্ছে সিমুলটেনিয়াসলি সবাই ভাগ করে নাও, অর্থাৎ 1 Mbps 4 জন সমান ভাগে ভাগ করে নিবা 250। তার মানে তোমরা সারাদিন ধরে ইন্টারনেট পাবা কিন্তু অল্প করে। মানে সারাদিন প্রত্যেকবারই তোমরা খাবার পাবা কিন্তু পরিমাণ কি অল্প। আর টিডিএম এর সমস্যা কি, তোমরা পুরো স্পিডই পাবা কিন্তু লিমিটেড টাইম, অর্থাৎ 1 Mbps পাবা কিন্তু 6 ঘন্টার জন্য, সারাদিনের জন্য না। দুইটারই কি আছে প্রবলেম আছে। এফডিএম এর প্রবলেম কি, তুমি পাবা ঠিকই কিন্তু পরিমাণে কম। আর টিডিএম কি, তুমি পুরা পাচ্ছ কিন্তু অল্প সময়ের জন্য। ঠিক আছে? এই দুইটা প্রবলেমকে সলভ করার জন্য আমরা নতুন একটা টেকনিক ব্যবহার করি যাকে বলা হয় সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই টেকনিকের মাধ্যমে সবগুলা স্টেশন পুরা ব্যান্ডউইথ পায় এবং পুরা সময়ের জন্য পায়। সুন্দর একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে সবগুলো স্টেশন কি পায়, পুরা 1 Mbps পাবে এবং পুরা সময়ের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছো? এটার প্রসেসটা কিভাবে হয় স্যার? এই প্রসেসটা কি, এটাই হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট পড়া। এই প্রসেসটা যদি বুঝতে পারো আমাদের ক্লাস শেষ। ওকে? আচ্ছা জি স্যার। ওকে। ধরো আমাদের কাছে 4টা স্টেশন আছে, স্টেশন এ, বি, সি এবং ডি। ঠিক আছে? 4টা স্টেশন মানে 4টা নোড আছে। 4টা নোড 4টা তোমার ডাটা পাঠাবে। ভালো কথা। তো প্রত্যেকটা স্টেশনের জন্য একটা করে চিপ দেওয়া হয়। চিপকে বলা হয় কোড। একটা কোড সিকোয়েন্স বা চিপ, সিএইচআইপি, চিপ। ওই চিপস না যে চিপস আমরা খাই, যে পটেটো চিপস না, এটা হলো চিপ, ওই যে কোড। তো 4টা স্টেশনের জন্য 4 ধরনের কোড দেওয়া হয়েছে। যেমন ধরো স্টেশন এর জন্য একটা কোড দেওয়া হয়েছে +1 +1 +1 +1, বি এর জন্য +1 -1 +1 -1, সি এর জন্য +1 +1 -1 -1, ডি এর জন্য +1 -1 -1 +1। এটা ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না। এখন পরীক্ষা আসলে তোমরা কি করবা, মুখস্থ করবা না খাতা লিখে রাখবা নাকি বেঞ্চের উপর লিখে রাখবা পরীক্ষা আসলে? এই যে কোড সিকোয়েন্সটা, এটাকে মুখস্থ করা তো একটু কঠিন, কি করবা? টেকনিক দেখবো, বাইর করার চেষ্টা করবো আগে। ভেরি গুড। আগে আমরা টেকনিক শিখবো যে এটা কোনো টেকনিক আছে কিনা বের করার। আমি টেকনিকটা শিখাচ্ছি। টেকনিকটা কি দেখো, টেকনিকটা এই টেকনিকটাকে বলা হয় ওয়ালস টেবিল, WOLSH, ওয়ালস। আচ্ছা, ধরো একটা স্টেশন W1, সেক্ষেত্রে একটা ভ্যালুই হবে, সেটা হবে +1। ক্লিয়ার? যদি স্টেশন একটাই হয় সেটা হচ্ছে W1, তার ভ্যালু হবে কি +1। যদি ভ্যালু হয় দুইটা তাহলে কি হয়, তাহলে প্রথমেরটা হবে +1, ডানেরটা হবে +1, নিচেরটা হবে +1, আর কোনাকুনি যেটা সেটা হবে -1। এই দেখো সবুজ ঘর মানে বার, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? +1 +1 +1, আর যেটা লাস্টের ঘর 4 নাম্বার ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট, সেটা হয়ে যাবে তার কমপ্লিমেন্ট অর্থাৎ -1। বুঝতে পারছো? এই যেমন ধরো এখানে W1 একটা ছিল বাই ডিফল্ট +1, মাইনাস না +1। দুইটা ছিল কি হবে +1 +1 +1, আর লাস্টে ঘরে কি বসছে -1। পাইছো? এই যে সবুজটা দেখতে সবুজ মনে হচ্ছে, -1। ক্লিয়ার? যদি এখন W4 হয়, W3 হয় না, যদি W4 হয় তাহলে কি হবে, তাহলে খুব মজার জিনিস হয়। এই যে W2 যেটা আছে এটা পুরোটা কপি হবে উপরে, এই যে +1 +1 -1 +1, এই পুরো W2 এখানে কপি হবে। পাশে আবার W2 কপি হবে, +1 +1 +1 -1, নিচেও W2 কপি হবে, এবং 4 নম্বর ঘরে গিয়ে এটার কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। খেয়াল করে দেখো 4 নম্বর যে সবুজ ঘর, এই ঘরে কি হয়ে গেছে, -1 -1 -1 +1। বুঝতে পারছি? অর্থাৎ প্রথম ঘর ফিক্সড, তার ডানেরটা একই জিনিস হবে, নিচেরটাও একই জিনিস হবে। 4 নম্বর ঘরে গিয়ে কি হবে, সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে W4।
এখন তোমাকে যদি আমি বলি W8 লেখো, লিখতে পারবা? যদি বলি W8 তাহলে কি করবা? এই যে প্রথম ঘরে, এই যে এই ঘরে W4, ঠিক আছে? এই যে এই ঘরটা W4, এই জিনিসটাই পাশে ডান পাশে কপি হবে, এই যে এখানে হবে W4, আবার তার নিচেও এখানে হবে কি W4। 4 নাম্বার ঘরে গিয়ে কি হবে? তার ওয়ান্স কমপ্লিমেন্ট, এখানে যেগুলো +1 নিচেগুলো কি হয়ে যাবে? -1। ডান? জি স্যার। জি স্যার। এখন এইভাবে তোমাকে যদি আমি W16 বানাইতে বলি তখন কি হবে? পুরা আবার যে W8 যেটা একটু আগে বানাইলাম, এই পুরা W8 তো একজন জয়েন করতে চায় নাকি? আবার কেউ কি জয়েন করতে যাচ্ছে বাইরে থেকে? আচ্ছা, তাহলে W16 হলে কি হবে? পুরা W8টা কপি হবে, ডানেও কপি হবে, নিচেও কপি হবে, 4 নাম্বারের ঘরে গিয়ে সেটা কি হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট। এই টেকনিকের মধ্যে বানাতে পারি। এখন আমাকে বলো তোমাদের স্টেশন কয়টা? এই বইতে কয়টা স্টেশনের কথা বলা হয়েছে? 4টা না? ABCD। জি স্যার। এই দেখো প্রথম ঘর +1 +1 +1 +1, সেটা তুমি পাশাপাশিও দেখো বা উপর নিচে দেখো, একই জিনিস। এই টেকনিকটা বলা হয় অর্থোগোনাল, অর্থাৎ তুমি পাশাপাশিও নিতে পারো, উপর নিচেও নিতে পারো, একই জিনিস। +1 +1 +1 +1, খেয়াল করে দেখো, এটা হচ্ছে এর সিকোয়েন্স। এই দেখো এ +1 +1 +1 +1। আবার বি এর সিকোয়েন্সটা চেক করি, +1 -1 +1 -1, চেক করো বি, +1 -1 +1 -1। একইভাবে সি, একইভাবে ডি। তার মানে তোমার পরীক্ষায় মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি খাতার মধ্যে যদি ওয়ালস টেবিল লিখে ফেলতে পারো, তুমি শুধু W, এটা ফোন না, তুমি W8 16 32 সব পারবা। ওকে, বুঝতে পারছি? তার মানে এই যে +1 +1 +1 +1 এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি কি করবা? ওয়ালস টেবিল ড্র করে সেটাকে সলভ করে ফেলবা। ওকে, সবাই ক্লিয়ার? স্যার এখানে এরকম এ বি সি ডি ধরেন এই চারটার জন্য দিলে তো এই ভ্যালুগুলোই তো থাকবে, এটা তো চেঞ্জ এই হবে না ভ্যালু, না? হ্যাঁ, 4টার জন্য এই ভ্যালুগুলো থাকবে, চেঞ্জ হবে না। 8টা দিলে সেইভাবে চেঞ্জ হবে আর কি, তুমি ওয়ালস টেবিল দিয়ে বানাই নিবা। কিন্তু এই ওকে স্যার। ভ্যালুগুলো সবার জন্য একই, কারণ তুমি তো ওয়ালস টেবিল দিয়ে বানাইতেছো, তাই না? জি স্যার। ওকে, এখন ধরো একটা ডিভাইস কি ডাটা পাঠাইতে পারে আমাকে বলো। একটা ডিভাইস যখন বিট পাঠায় সে কি পাঠায়? সে হয় 0 পাঠায় অথবা 1 পাঠায়, এর বাইরে কিছু কিছু পাঠাতে পারে? নাকি 2 3 4 5 পাঠাতে পারে? না স্যার পারে না। হয় সে 0 পাঠাবে, না হলে সে 1 পাঠাবে, অথবা সে কিছুই পাঠাবে না, চুপচাপ বয়ে থাকবে। আমার কথাই ক্লিয়ার? তিনটা জি জিনিস হতে স্যার। পারে, হয় সে 0 পাঠাবে, না হলে সে 1 পাঠাবে, আর না হলে কিছুই পাঠাবে না, সাইলেন্ট। ওকে, যদি সে 0 পাঠায় তাকে আমরা রিপ্রেজেন্ট করব -1 দিয়ে, যদি সে 1 পাঠায় তাকে রিপ্রেজেন্ট করব আমি +1 দিয়ে, আর যদি সে চুপচাপ থাকে তাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? 0 দিয়ে। আবার বলি, যদি সে 0 পাঠায় তাকে রিপ্রেজেন্ট করব -1 দিয়ে, 1 পাঠাইলে +1 দিয়ে, আর চুপচাপ থাকলে তাকে রিপ্রেজেন্ট করব কি দিয়ে? 0 দিয়ে। ওকে, ধরো একটা স্টেশন, ধরো স্টেশন 1 আর 2 তারা পাঠাইতেছে 0, স্টেশন 1 এন্ড 2 তারা পাঠাচ্ছে 0, স্টেশন 4 1 আর 3 নাম্বার সাইলেন্ট। দেখাচ্ছি, ধরো স্টেশন 1 আর 2 তারা কি পাঠাচ্ছে? যে বিট 0 বিট 0। স্টেশন 3 সাইলেন্ট, স্টেশন 4 কি পাঠাচ্ছে? 1। যদি 0 পাঠা থাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? -1 দিয়ে, 0 কে -1 দিয়ে, সাইলেন্ট থাকলে 0, আর 1 পাইলে +1। এখন এই যে এই ভ্যালুগুলো দিয়ে প্রত্যেকটা স্টেশনে যে চিপ সিকোয়েন্স আছে না তাদেরকে গুণ দিবা। যেমন এর চিপ সিকোয়েন্স কত ছিল? +1 +1 +1 +1, প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ দাও -1 দিয়ে, তাহলে কি পাইবা? -1 -1 -1 -1। ক্লিয়ার? একইভাবে 2 নাম্বারটাও -1 দিয়ে সবাই গুণ দাও, -1 +1 -1 -1 -1 +1। ঠিক আছে, এরকম প্রত্যেকটা, যেমন 0 দিয়ে সবাই গুণ দিলে কি হবে? 0ই হবে। +1 দিয়ে গুণ দাও, তার মানে গুণ দেওয়ার পর আমি একটা এই ভ্যালুগুলো পাইলাম, এই যে হালকা সবুজ। এরপর তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটার মানে একসাথে হবে আর শরবত খাওয়া মানে কম লেখাটা কম লাগবে আকিব মাইক অন করা। আকিব আমারই কথা এই কিছু না ভিতরে গিয়া অফ করার কোন সিস্টেম আছে? জি স্যার, ক্লিক করে মিউট করা যায় স্যার। কোন বান্দা সেটা তো খুঁজে পাইতেছি না। এই এই যে বেগুনি কালার।
আকিব না? করলাম। আচ্ছা হয়েছে, মিউট হয়েছে। আচ্ছা এখন কি করবা, প্রত্যেকটা যে প্রথম ভ্যালু আছে না, ভ্যালুগুলো যোগ করো। -1 -1 0 +1 কত আসলো? -1। পরে ঘরে দ্বিতীয় ঘরের সব ভ্যালুগুলো যোগ করো। -1 +1 0 -1 -1। 3 নম্বর ঘর -1 -1 0 -1 -3। এরকম করে যে আমি যে 4টা ভ্যালু পাইলাম, এটাই হচ্ছে আমার মাল্টিপ্লেক্স ভ্যালু। মানে সবাই মিলে একটা কমন ভ্যালু তৈরি করলাম, এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। তার মানে 4টা স্টেশন মিলে একটা কমন ভ্যালু তৈরি করলো, এটা হচ্ছে +1 -1 -1 +1। এই ভ্যালুটা তারা কি করবে? সেন্ড করবে, সেন্ডার পার্ট। এখন এটা কি আমাদের হয়েছে কিনা এটা আমরা চেক করি ডিমাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে। ডিমাল্টিপ্লেক্সিং এটা করলে গত গত ক্লাসের মতো ওই যে আরেকজনকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না যে তুই তোর রেজাল্ট কি, এটা দিয়ে আমি আমার রেজাল্টটা বের করে ফেলতে পারি। আমাদের মাগরিবের আজান হচ্ছে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব নামাজ পড়ার জন্য, ঠিক আছে? সবাই রেডি? জি স্যার। আচ্ছা এই 5 মিনিট লাগবে আমার শেষ করতে, তারপরে নামাজ পড়তে পারবা। আচ্ছা এই যে আমার মাল্টিপ্লেক্সিং -1 -1 -3 +1, এটাকে চাইলে আমরা আবার আগের অবস্থায় ফেরত নিতে পারি, অর্থাৎ যেই বিটগুলো আমরা পাঠাইছি সেই বিটগুলোকে আমরা আবার ফেরত পেতে পারি। কিভাবে? এই ভ্যালু দিয়ে প্রত্যেকটা চিপের যে ভ্যালুগুলো ছিল, যেমন এর জন্য ছিল +1 +1 +1 +1, বি এর জন্য +1 -1 +1 -1, এই প্রত্যেকটাকে 1 বাই 1 গুণ দিতে হবে। অর্থাৎ -1 এর সাথে +1, পরে -1 এর সাথে +1, -3 এর সাথে +1, +1 এর সাথে +1, এটা এর জন্য গুণ দিলা। একইভাবে বি এর জন্য গুণ দিলা, সি এর জন্য গুণ দিলা, ডি এর জন্য গুণ দিলা। গুণ দেওয়ার পরে যে হালকা সবুজ ঘরটা পাইলা, গুণ দেওয়ার পরে বিট বাই বিট গুণ দেওয়ার পরে এই ভ্যালুগুলো পাইলাম, হালকা সবুজ ঘর। এরপরে এই সবগুলা ভ্যালুকে যোগ করতে হবে, অর্থাৎ -1 -1 -3 +1 কত পাইলা? -4। পরেরটার ক্ষেত্রেও -4, তারপরটা 0, তারপরটা +4। এরপর নাম্বার অফ স্টেশন দিয়ে ভাগ দিবা। আমার স্টেশন কয়টা ছিল? 4টা। ভাগ দিলে কি পাওয়া যায়? -1 -1 0 +1। আর আমরা জানি -1 মানে হচ্ছে বিট 0, -1 মানে বিট 0, 0 মানে সাইলেন্ট, এটা মানে 1। তার মানে শুরুতে আমরা যে বিটগুলো পাঠাইছিলাম কি কি? 0 0 সাইলেন্ট +1, একই জিনিস আমরা পেয়ে গেলাম 0 0 সাইলেন্ট +1। তার মানে এইভাবেই মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং কাজ করে। সবাই ক্লিয়ার? জি স্যার। জি ওকে, তোমরা আজকে এটি তোমাদের হোমওয়ার্ক, বাসায় গিয়ে আরেকবার চেষ্টা করবা তোমরা এটা বুঝতে পারছো কিনা। না বুঝলে নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো। ওকে, স্যার, আবার একটা বুঝাই দেবো যদি ডেমো না বুঝতে পারো। কোশ্চেন বা একটা আইডিয়া দিলে ভালো হতো স্যার। ঠিক আছে, ক্লাসে ডেমো দিয়ে সলভ করবো, নো প্রবলেম। তুমি এখানে বিট গুলা চেঞ্জ আচ্ছা করে দিয়ে এখানে যে বিট গুলো আছে না, যেমন 0 0 সাইলেন্ট +1, এখানে তুমি ধরো 1 সাইলেন্ট, তারপর সাইলেন্ট +1, তুমি দিয়ে একটা করো, করে দেখবা এই তোমার মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং যদি মিলে তার মানে তোমার ম্যাথ হয়েছে না হয় নাই। ওকে, তুমি বাসায় একবার চেষ্টা করো, না পারলে আমি করে দেবো ক্লাসে। ডান? আচ্ছা স্যার স্লাইড গুলা কি বিএলসি তে পাওয়া যাবে? হ্যাঁ, আমি সবগুলো একসাথে বিএলসিতে আপলোড করবো, একসাথে করবো, কারণ আমাদের প্রত্যেকদিন করতে সময় লাগে, তো একবার করে দিব। আর তোমাদের গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ না এইগুলা ভিডিওগুলা। জি স্যার। আমি তো বিএলসি সময় লাগবে দেখে গ্রুপে কিন্তু দিয়ে যাচ্ছি রেগুলারই। আচ্ছা, স্যার মূলত এখানে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে আমাদের কি করতে হবে যদি একটু বলেন। তোমাকে বলবে নাম্বার অফ স্টেশন বলে দিবে 4টা বা 8টা, তারপর বলে দিবে কোন স্টেশন কি ভ্যালু পাঠাচ্ছে, সবগুলোর জন্য তোমার মাল্টিপ্লেক্সিং ভ্যালু বের করতে বলবে। এখানে যেমন 4টা স্টেশনের জন্য বের করলাম, তোমাকে হয়তো বলবে 8টা স্টেশন। এখানে বলে দিলাম, 8টা স্টেশনের মধ্যে বলে দিলাম, যেমন প্রথম 2টা স্টেশন 1 পাঠাচ্ছে, পরে 2টা স্টেশন সাইলেন্ট আছে, এরকম বলে দিব। সেই অনুযায়ী বিটগুলো বসায় বসায় তোমাকে মাল্টিপ্লেক্সিং ভ্যালুটা বের করতে হবে, এই যে সবুজ ঘরের ভ্যালুটা। আর যদি চেক করতে বলি তাহলে এখান থেকে আবার ডিমাল্টিপ্লেক্সিং করে আবার চেক করতে হবে। চেক করতে আর চেক নরমালি পরীক্ষা বলে না, কিন্তু এটা তোমার নিজের জন্যই, যেমন তোমার ম্যাথটা হয়েছে কিনা বোঝার জন্য। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। জি স্যার। সবাই বুঝতে পারছো আজকে যা পড়াইছি? জি স্যার। আচ্ছা, এখন সিআরদের বলতেছে, সিআররা তোমরা তোমাদের ওই যে অ্যাবসেন্ট লিস্টটা আমাকে গত ক্লাসের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? যারা অ্যাবসেন্ট আছে ওই অ্যাবসেন্টের নামগুলা শুধু গ্রুপে দিয়ে দাও। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আর রেকর্ডিংটা গ্রুপে পোস্ট করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।